জ্ঞান প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতবর্ষে দর্শন কাহাকে বলে? ইহার উত্তর দিতে গেলে প্রথমে বুঝিতে হইবে যে ইউরোপে যে অর্থে ফিলোসফি শব্দ ব্যবহৃত হয়, দর্শন সে অর্থে ব্যবহৃত হয় না। বাস্তবিক ফিলোসফি শব্দের অর্থের স্থিরতা নাই। কখনো ইহার অর্থ আধ্যাত্ম তত্ত্ব, কখনো ইহার অর্থ প্রাকৃতিক বিজ্ঞান, কখনো ইহার অর্থ ধর্মনীতি, কখনো ইহার অর্থ বিচারবিদ্যা। ইহার একটিও দর্শনের ব্যাখ্যার অনুরূপ নহে। ফিলোসফি এর উদ্দেশ্য জ্ঞান বিশেষ, তদতিরিক্ত অন্য উদ্দেশ্য নাই। দর্শনেরও উদ্দেশ্য জ্ঞান বটে, কিন্তু সে জ্ঞানের উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিঃশ্রেয়স মুক্তি, নির্বাণ বা তত্ত্বৎ নামান্তর বিশিষ্ট পারলৌকিক অবস্থা। ইউরোপীয় ফিলোসফিতে জ্ঞানই সাধনীয়। দর্শনে জ্ঞান সাধন মাত্র। ইহা ভিন্ন আরেকটি গুরুতর প্রভেদ আছে। ফিলোসফির উদ্দেশ্য জ্ঞান বিশেষ, কখনো আধ্যাত্মিক, কখনো ভৌতিক, কখনো নৈতিক বা সামাজিক জ্ঞান, কিন্তু সর্বত্র পদার্থ মাত্রই জ্ঞান দর্শনের উদ্দেশ্য। ফলত সকল প্রকার জ্ঞানই দর্শনের অন্তর্গত। সংসার দুঃখময়, প্রাকৃতিক বল সর্বদা মনুষ্য সুখের প্রতিদ্বন্দ্বী। তুমি যাহা কিছু উপভোগ বা সুখ ভোগ করো, সে বাহ্য প্রকৃতির সঙ্গে যুদ্ধ করিয়া লাভ করো। মনুষ্য জীবন প্রকৃতির সঙ্গে দীর্ঘ সময় মাত্র। যখন তুমি সমরজয়ী হইলে, তখনই কিঞ্চিৎ সুখ লাভ করিলে, কিন্তু মনুষ্য বল হইতে প্রাকৃতিক বল অনেক গুণে গুরুতর। অতএব মনুষ্যের জয় কদাচিৎ, প্রকৃতির জয়ই প্রতিনিয়ত ঘটিয়া থাকে। তবে জীবন যন্ত্রণাময়। আর্যমতে ইহার আবার পৌনঃপুন্য আছে। ইহজন্মে অনন্ত দুঃখে কোনরূপে কাটাইয়া প্রাকৃতিক রণে শেষে পরাস্ত হইয়া যদি জীবন দেহত্যাগ করিল, তথাপি ক্ষয় নাই। আবার জন্মগ্রহণ করিতে হইবে, আবার সেই অনন্ত দুঃখ ভোগ করিতে হইবে, আবার মরিতে হইবে, আবার জন্মিতে হইবে, আবার দুঃখ। এই অনন্ত দুঃখের কি নিবৃত্তি নাই? মনুষ্যের নিস্তার নাই? ইহার দুই উত্তর আছে। এক উত্তর ইউরোপীয়, আর এক উত্তর ভারতবর্ষীয়। ইউরোপীয়রা বলেন প্রকৃতি জেয়, যাহাতে প্রকৃতিকে জয় করিতে পারে সেই চেষ্টা দেখো। এই জীবন রণে প্রকৃতিকে পরাস্ত করিবার জন্য আয়ুধ সংগ্রহ করে। সেই আয়ুধ প্রকৃতিকে জিজ্ঞাসা করিলে তিনি নিজেই বলিয়া দিবেন। প্রাকৃতিক তত্ত্ব অধ্যয়ন করো, প্রকৃতির গুপ্ত তত্ত্ব সকল অবগত হইয়া তাহারই বলে তাহাকে বিজিত করিয়া মনুষ্য জীবন সুখময় করো। এই উত্তরের ফল ইউরোপীয় বিজ্ঞান শাস্ত্র। ভারতবর্ষীয় উত্তর এই যে প্রকৃতি অজেয়, যতদিন প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকিবে ততদিন দুঃখ থাকিবে। অতএব প্রকৃতির সঙ্গে সন্ধি বিচ্ছেদই দুঃখ নিবারণের একমাত্র উপায়। সেই সম্বন্ধ বিচ্ছেদ কেবল জ্ঞানের দ্বারাই হইতে পারে। এই উত্তরের ফল ভারতবর্ষীয় দর্শন। সেই জ্ঞান কি? আকাশ কুসুম বলিলেই এটি জ্ঞান হয়, কেননা আকাশ কি
তাহা আমরা জানি, এবং কুসুম কি তাহাও জানি। মনের শক্তি দ্বারা উভয়ের সংযোগ করিতে পারি, কিন্তু সে জ্ঞান দর্শনের উদ্দেশ্য নহে, তাহা ব্রহ্মজ্ঞান। যথার্থ জ্ঞানেই দর্শনের উদ্দেশ্য। এই যথার্থ জ্ঞানকে প্রমাজ্ঞান বা প্রমা প্রতীতি বলে। সেই যথার্থ জ্ঞান কি? যাহা জানি তাহাই জ্ঞান। যাহা জানি তাহা কি প্রকারে জানিয়াছি। কতকগুলি বিষয় ইন্দ্রিয়ের সাক্ষাৎ সংযোগে জানিতে পারি। ওই গৃহ, এই বৃক্ষ, ওই নদী, ওই পর্বত আমার সম্মুখে রহিয়াছে, তাহা আমি চক্ষে দেখিতে পাইতেছি। এজন্য জানি যে ওই গৃহ, এই বৃক্ষ, ওই নদী, এই পর্বত আছে। অতএব জ্ঞাতব্য পদার্থের সঙ্গে চক্ষুর ইন্দ্রিয়ের সংযোগে আমাদিগের এই জ্ঞান লব্ধ হইল। ১. ইহাকে চাক্ষুষ প্রত্যক্ষ বলে। এইরূপ গৃহমধ্যে থাকিয়া শুনিতে পাইলাম, মেঘ গর্জিতেছে, পক্ষী ডাকিতেছে। এখানে মেঘের ডাক, পক্ষীর রব আমরা কর্ণের দ্বারা প্রত্যক্ষ করিলাম, ইহা শ্রবণ প্রত্যক্ষ। এইরূপ চাক্ষুষ, শ্রাবণ, ঘ্রাণজ, তাঁচ এবং রাসন পঞ্চেন্দ্রিয়ের মধ্যে ৫ প্রত্যক্ষ। মনও একটি ইন্দ্রিয় বলিয়া আর্য দার্শনিকেরা গণিয়া থাকেন। অতএব তাহারা মানস প্রত্যক্ষের কথা বলেন। মন বহিরেন্দ্রিয় নহে, অন্তরিন্দ্রিয়ের সঙ্গে বহির্বিমর্শের সাক্ষাৎ সংযোগে অসম্ভব। অতএব মানস প্রত্যক্ষ বহির্বিমর্শয় অবগত হওয়া যায় না, কিন্তু অন্তর্জ্ঞান মানস প্রত্যক্ষের দ্বারাই হইবে। যে পদার্থ প্রত্যক্ষ হয়, তদ্বিষয়ে আমাদিগের জ্ঞান জন্মে, এবং তৎ অতিরিক্ত বিষয়ে জ্ঞানও সূচিত হয়। আমি রুদ্ধদ্বার গৃহমধ্যে শয়ন করিয়া আছি, এমত সময়ে মেঘের ধ্বনি শুনিলাম, ইহাতে শ্রাবণ প্রত্যক্ষ হইল। কিন্তু সে প্রত্যক্ষ ধ্বনির মেঘের নহে। মেঘ এখানে আমাদের, ইহাতে শ্রাবণ প্রত্যক্ষ হইল, কিন্তু সে প্রত্যক্ষ ধ্বনির মেঘের নহে। মেঘ এখানে আমাদের প্রত্যেকের বিষয় নহে, অথচ আমরা জানিতে পারিলাম যে আকাশে মেঘ আছে। ধ্বনির প্রত্যক্ষ, মেঘের অস্তিত্ব জ্ঞান হইল কোথা হইতে? আমরা পূর্বে দেখিয়াছি, আকাশে মেঘ ব্যতীত কখনো এরূপ ধ্বনি হয় নাই। এমন কখনো ঘটে নাই যে মেঘ নাই, অথচ এরূপ ধ্বনি শূন্য গিয়াছে। অতএব রুদ্ধদ্বার গৃহমধ্যে থাকিয়া আমরা বিনা প্রত্যক্ষ জানিলাম যে আকাশে মেঘ হইয়াছে, ইহাকে অনুমিতি বলে। মেঘধ্বনি আমরা প্রত্যক্ষ জানিয়াছি, কিন্তু মেঘ অনুমিতির দ্বারা। মনে করো, ওই রুদ্ধদ্বার গৃহ অন্ধকার এবং তুমি সেখানে একাকী আছো। এমত কালে তোমার দেহের সহিত মনুষ্য শরীরের স্পর্শ অনুভূত করিলে, তুমি তখন কিছু না দেখিয়া, কোনো শব্দও না শুনিয়া জানিতে পারিলে যে গৃহ মধ্যে মনুষ্য আসিয়াছে। সেই স্পর্শজ্ঞান তাঁজ প্রত্যক্ষ, কিন্তু গৃহমধ্যে মনুষ্য জ্ঞান অনুমিতি। ওই অন্ধকার গৃহে তুমি যদি যূথিকা পুষ্পের গন্ধ পাও, তবে তুমি বুঝিবে যে গৃহে পুষ্পাদি আছে। এখানে গন্ধই প্রত্যক্ষের বিষয়, পুষ্প অনুমিতির বিষয়। মনুষ্য অল্প বিষয়ই স্বয়ং প্রত্যক্ষ করিতে পারে। অধিকাংশ জ্ঞানই অনুমিতির ওপর নির্ভর করে। অনুমিতি সংসার চালাইতেছে। আমাদিগের অনুমান শক্তি না থাকিলে আমরা প্রায়ই
কোনো কার্যই করিতে পারিতাম না। বিজ্ঞান দর্শনাদি অনুমানের ওপরেই নির্মিত। কিন্তু যেমন কোনো মনুষ্যই সকল বিষয়ে স্বয়ং প্রত্যক্ষ করিতে পারে না, তেমনি কোনো ব্যক্তি সকল তত্ত্ব স্বয়ং অনুমান করিয়া সিদ্ধ করিতে পারেন না। এমন অনেক বিষয় আছে যে তাহা অনুমান করিয়া জানিতে গেলে যে পরিশ্রম আবশ্যক তাহা একজন মনুষ্যের জীবনকালের মধ্যে সাধ্য নহে। এমন অনেক বিষয় আছে যে তাহা অনুমানের দ্বারা সিদ্ধ করার জন্য যে বিদ্যা বা জ্ঞান বা যে বুদ্ধি বা অধ্যবসায় প্রয়োজনীয় তাহা অধিকাংশ লোকেরই নাই। অতএব এমন অনেক নিতান্ত প্রয়োজনীয় বিষয় আছে যে তাহা অনেকে স্বয়ং প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা জ্ঞাত হইতে পারে না। এমন স্থলে আমরা কি করিয়া থাকি? যে স্বয়ং প্রত্যক্ষ করিয়াছে বা যে স্বয়ং অনুমান করিয়াছে তাহার কথা শুনিয়া বিশ্বাস করি। ইতালীয় উত্তরে যে আল্প নামে পর্বতশ্রেণী আছে তাহা তুমি স্বয়ং প্রত্যক্ষ কর নাই, কিন্তু যাহারা দেখিয়াছেন তাহাদের প্রণীত পুস্তক পাঠ করিয়া তুমি সে জ্ঞান লাভ করিলে। পরমাণু মাত্র যে অন্য পরমাণু মাত্রের দ্বারা আকৃষ্ট হয়, ইহা প্রত্যক্ষ বিষয় হইতে পারে না, এবং তুমি ইহা গণনার দ্বারা সিদ্ধ করিতে পারো নাই। এজন্য তুমি নিউটনের কথায় বিশ্বাস করিয়া সে জ্ঞান লাভ করিলে। ন্যায় সাংখ্যাদি আর্যদর্শন শাস্ত্রে ইহা একটি তৃতীয় প্রমাণ বলিয়া গণ্য হইয়াছে। ইহার নাম শব্দ। তাহাদিগের বিবেচনায় বেদাদি এই প্রমাণের ওপর নির্ভর করে আপ্তবাক্য বা শুদ্ধোপদেশ স্থূলত যে বিশ্বাসযোগ্য তাহার উপদেশ আর্যমতে ইহা একটি স্বতন্ত্র প্রমাণ। তাহারই নাম শব্দ। গৃহ পর্বতাদি দূরে রহিয়াছে, আমাদিগের চক্ষে সংলগ্ন নহে, তবে ইন্দ্রিয়ের সংযোগ হইল কি প্রকারে? দৃষ্ট পদার্থ বিক্ষিপ্ত রশ্মির দ্বারা। ওই রশ্মি আমাদিগের নয়ন অভ্যন্তরে প্রবেশ করিলে দৃষ্টি হয়। কিন্তু চার্বাকাদি কোন আর্য দার্শনিক ইহাকে প্রমাণ বলিয়া স্বীকার করে না। ইউরোপীয়রাও ইহাকে স্বতন্ত্র প্রমাণ বলিয়া স্বীকার করেন না। দেখা যাইতেছে সকলের কথায় বিশ্বাস অকর্তব্য। যদি একজন বিখ্যাত মিথ্যাবাদী আসিয়া বলে যে সে জলে অগ্নি জ্বলিতে দেখিয়া আসিয়াছে, তবে একথা কেহই বিশ্বাস করিবে না। তাহার উপদেশে প্রয়োজনের উৎপত্তি নাই। ব্যক্তিবিশেষের উপদেশই প্রমাণ বলিয়া গ্রাহ্য। তবে সেই জ্ঞানলাভের পূর্বে আদৌ মীমাংসা আবশ্যক যে কে বিশ্বাসযোগ্য কে নহে। কোন প্রমাণের উপর নির্ভর করিয়া এ মীমাংসা করিব? কোন প্রমাণের উপর নির্ভর করিয়া মতবাদীর কথা আপ্তবাক্য বলিয়া গ্রহণ করিব এবং রামু শ্যামুর কথা অগ্রাহ্য করিব? দেখা যাইতেছে যে অনুমানের দ্বারা ইহা সিদ্ধ করিতে হইবে। মনুর সঙ্গে পল্লীর পাদারি সাহেবের মতভেদ। তুমি চিরকাল শুনিয়া আসিয়াছ যে মনু অভ্রান্ত ঋষি এবং পাদ্রী সাহেব স্বার্থপর সামান্য মনুষ্য। এজন্য তুমি অনুমান করিলে যে মনুর কথা গ্রাহ্য, পাদ্রীর কথা অগ্রাহ্য। মনুর ন্যায় অভ্রান্ত ঋষি গোমাংস ভোজন নিষেধ করিয়াছেন বলিয়া তুমি অনুমান করিলে গোমাংস অভক্ষ্য। অতএব শব্দকে একটি স্বতন্ত্র প্রমাণ না বলিয়া অনুমানের অন্তর্গত বল না কেন? শুধু তাহাই নহে,
যে ব্যক্তির কতকগুলি উপদেশ গ্রাহ্য করো, তাহারই আর কতকগুলি অগ্রাহ্য করিয়া থাকো। মধ্যাকর্ষণ সম্বন্ধে নিউটনের যে মত, তাহা তুমি শিরোধার্য করো, কিন্তু আলোক সম্বন্ধে তাহার যে মত, তাহা পরিত্যাগ করিয়া তুমি ক্ষুদ্রতর বুদ্ধিজীবী ইয়ং ও ফ্রেনেলের মত গ্রহণ করো। ইহার কারণ কি? ইহার কারণ সন্ধান করিলে তলে অনুমতিকেই পাওয়া যাইবে। অনুমানের দ্বারা তুমি জানিয়াছ যে মধ্যাকর্ষণ সম্বন্ধে নিউটনের যে মত, তাহা সত্য, আলোক সম্বন্ধে তাহার যে মত, তাহা অসত্য। যদি শব্দ একটি পৃথক প্রমাণ হইত, তবে তাহার সকল মতই তুমি গ্রাহ্য করিতে। ভারতবর্ষে তাহাই ঘটিয়া থাকে। ভারতবর্ষে যাহার মত গ্রাহ্য বলিয়া স্থির হয়, তাহার সকল মতই গ্রাহ্য। ইহার কারণ শব্দ একটি স্বতন্ত্র প্রমাণ বলিয়া গণ্য। আপ্তবাক্য মাত্র গ্রাহ্য, ইহা আর্য দর্শন শাস্ত্রের আজ্ঞা। এইরূপ বিশেষ বিচার ব্যতীত ঋষি ও পণ্ডিতদিগের মত মাত্রই গ্রহণ করা ভারতবর্ষের অবনতির একটি যে কারণ, ইহা বলা বাহুল্য। অতএব দার্শনিকদিগের এই একটি ক্ষুদ্র ভ্রান্তিতে সামান্য কুফল ফলে নাই। প্রত্যক্ষ অনুমান এবং শব্দ ভিন্ন। নৈয়ায়িকেরা উপমতিকেও একটি স্বতন্ত্র প্রমাণ বিবেচনা করেন। বিচার করিয়া দেখিলে সিদ্ধ হইবে যে উপমিতি অনুমিতির প্রকারভেদ মাত্র, এবং সেই জন্য সংখ্যাদি দর্শনে উপমিতি স্বতন্ত্র প্রমাণ বলিয়া গণ্য হয় নাই। অতএব উপমিতির বিস্তারিত উল্লেখ প্রয়োজনীয় বোধ হইল না। বস্তুত প্রত্যক্ষ এবং অনুমানই জ্ঞানের মূল। তাহার পর দেখিতে হইবে যে অনুমানও প্রত্যক্ষমূলক। যে জাতীয় প্রত্যক্ষ কখনো হয় নাই, সে বিষয়ে অনুমান হয় না। তুমি যদি কখনো পূর্বে মেঘ না দেখিতে, বা আর কেহ কখনো না দেখিত, তবে তুমি রুদ্ধদ্বার গৃহমধ্যে মেঘগর্জন শুনিয়া কখনো মেঘ অনুমান করিতে পারিতে না। তুমি যদি কখনো যূথিকা গন্ধ প্রত্যক্ষ না করিতে, তবে অন্ধকার গৃহে থাকিয়া যূথিকা ঘ্রাণ পাইয়া তুমি কখনো অনুমান করিতে পারিতে না যে গৃহমধ্যে যূথিকা আছে। এরূপ অন্যান্য পদার্থ সম্বন্ধে বলা যাইতে পারে, তবে অনেক সময়ে দেখা যাইবে যে এটি অনুমানের মূল। বহুতর বহুজাতীয় পূর্ব প্রত্যক্ষ একটি বৈজ্ঞানিক নিয়ম, সহস্র সহস্র জাতীয় প্রত্যক্ষের ফল। অতএব প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র মূল, সকল প্রমাণের মূল। অনেকে দেখিয়া বিস্মিত হইবেন যে দর্শন শাস্ত্রের 2-3 সহস্র বৎসরের পর ঘুরিয়া ঘুরিয়া আবার সেই চার্বকের মতে আসিয়া পড়িতেছে। ধন্য আর্যবুদ্ধি, যাহা এত কালে হুম মিল বেন প্রকৃতির দ্বারা সংস্থাপিত হইয়াছে। 2 সহস্রাধিক বৎসর পূর্বে বৃহস্পতি তাহা প্রতিপক্ষ করিয়া গিয়াছেন। কেহ না ভাবেন যে আমরা এমন বলিতেছি যে প্রত্যক্ষ ভিন্ন প্রমাণ নাই। আমরা বলিতেছি যে সকল প্রমাণের মূল প্রত্যক্ষ। বৃহস্পতি ঠিক তাহাই বলিয়াছিলেন কিনা, তাহার গ্রন্থ সকল লুপ্ত হওয়ায় নিশ্চয় করা কঠিন। প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র মূল। কিন্তু এই তত্ত্বের মধ্যে ইউরোপীয় দার্শনিকদিগের মধ্যে একটি ঘোরতর বিবাদ আছে। কেহ কেহ বলেন যে আমাদিগের এমন অনেক জ্ঞান আছে যে তাহার মূল প্রত্যক্ষে পাওয়া যায় না, যথা কাল, আকাশ ইত্যাদি। কথাটি বোঝা কঠিন। আকাশ সম্বন্ধে একটি সহজ
কথা গ্রহণ করা যাউক, যথা দুইটি সমান্তরাল রেখা যত দূর টানা যাউক কখন মিলিত হইবে না, ইহা আমরা নিশ্চিত জানি। কিন্তু এ জ্ঞান আমরা কোথায় পাইলাম? প্রত্যক্ষবাদী বলিবেন, প্রত্যক্ষের দ্বারা আমরা যত সমান্তরাল রেখা দেখিয়াছি তাহা কখন মিলিত হয় নাই। তাহাতে বিপক্ষেরা প্রত্যুত্তর করেন যে, জগতে যত সমান্তরাল রেখা হইয়াছে সকল তুমি দেখো নাই। তুমি যাহা দেখিয়াছ তাহা মিলে নাই বটে, কিন্তু তুমি কি প্রকারে জানিলে যে কোন কালে কোথায় এমন দুটি সমান্তরাল রেখা হয় নাই বা হইবে না, যে তাহা টানিতে টানিতে এক স্থানে মিলিবে না? যাহা মনুষ্যের প্রত্যক্ষ হইয়াছে তাহা হইতে তুমি কি প্রকারে অপ্রত্যক্ষ ভূতের নিশ্চয় করিলে? অথচ আমরা জানিতেছি যে তুমি যাহা বলিতেছ তাহা সত্য। কস্মিন কালে কোথাও এমন দুইটি সমান্তরাল রেখা হইতে পারে না যে তাহা মিলিবে। তবে প্রত্যক্ষ ব্যতীত তোমার আর কোনো জ্ঞান মূল আছে, নইলে তুমি এই প্রত্যক্ষের অতিরিক্ত জ্ঞানটুকু কোথায় পাইলে? একথা বলিয়া বিখ্যাত জার্মান দার্শনিক কান্ত লক ও হুমের প্রত্যক্ষবাদের প্রতিবাদ করেন। এই অতিরিক্ত জ্ঞানের মূল তিনি এই নির্দেশ করেন যে, সেখানে বহির্বিবর্ষের জ্ঞান আমাদিগের ইন্দ্রিয়ের দ্বারা হইয়া থাকে, সেখানে বহির্বিশ্বের প্রকৃতি সম্বন্ধে কোনো তত্ত্বের নিত্যত্ব আমাদের জ্ঞানের অতীত হইলেও আমাদিগের ইন্দ্রিয় সকলের প্রকৃতির নিত্যত্ব আমাদিগের জ্ঞানের আয়ত্ত বটে। আমাদিগের ইন্দ্রিয় সকলের প্রকৃতি অনুসারে আমরা বহির্বিষয়ে কতগুলি নির্দিষ্ট অবস্থাপন্ন বলিয়া পরিজ্ঞাত হই। ইন্দ্রিয়ের প্রকৃতি সর্বত্র একরূপ, এজন্য বহির্বিবর্ষের তত্ত্বং অবস্থাও আমাদিগের নিকট সর্বত্র একই রূপ। এই জন্য আমাদিগের কাল আকাশাদির সমবায়ের নিকটস্থ নিত্যত্ব জানিতে পারি। এই জ্ঞান আমাদিগতেই আছে, এজন্য কান্ত ইহাকে স্বতঃলব্ধ বা অভ্যন্তরিক জ্ঞান বলেন। এই সকল মত আমি এক্ষণে পরিত্যাগ করিয়াছি। পাঠক আবার দেখিবেন যে, আধুনিক ইউরোপীয় দর্শন ফিরিয়া ফিরিয়া সেই প্রাচীন ভারতীয় দর্শনে মিলিতেছে। যেমন চার্বাকের প্রত্যক্ষবাদে মিল ও বেনের প্রত্যক্ষবাদের সাদৃশ্য দেখা গিয়াছে, তেমনি বেদান্তের মায়াবাদের সঙ্গে কান্তের এই প্রত্যক্ষ প্রতিবাদের সাদৃশ্য দেখা যায়। আধ্যাত্মিক তত্ত্বে প্রাচীন আর্যগণ কর্তৃক সূচিত হয় নাই এমন তত্ত্ব অল্পই ইউরোপে আবিষ্কৃত হইয়াছে। কান্তীয় আভ্যন্তরিক মতের প্রধানত প্রতিদ্বন্দ্বী জন স্টুয়ার্ট মিল। তিনি কার্য কারণ সম্বন্ধের নিত্যত্বের ওপর নির্ভর করেন। তিনি বলেন যে, আমরা প্রত্যক্ষের দ্বারা একটি অকাঠ্য সংস্কার এই লাভ করিয়াছি যে, যেখানে কারণ বর্তমান আছে সেইখানে তাহার কার্য বর্তমান থাকিবে। যেখানে পূর্বে দেখিয়াছি যে ক বর্তমান আছে, সেইখানে দেখিয়াছি যে খ আছে। পুনর্বার যদি কোথাও খ দেখি, তবে আমরা জানিতে পারি যে খ ও এখানে আছে, কেননা আমরা প্রত্যক্ষের দ্বারা জানিয়াছি যেখানে কারণ আছে সেইখানে তাহার কার্য থাকে। সমান্তরালতা কারণ এবং সংমিলন বিরহ তাহার কার্য, কেননা আমরা যেখানে
সমান্তরালতা প্রত্যক্ষ করিয়াছি, সেইখানে দেখিয়াছি মিল হয় নাই। অতএব সমান্তরালতা সংমিলন বিরহের নিকট পূর্ববর্তী। কাজেই আমরা জানিয়াছি যে, যখন যেখানে দুইটি সমান্তরাল রেখা থাকিবে, সেইখানে আর তাহাদিগের মিলন হইবে না। অতএব এ জ্ঞান প্রত্যক্ষমূলক। শেষ মত হার্বার্ট স্পেন্সরের। তিনিও প্রত্যক্ষবাদী, কিন্তু তিনি বলেন যে এই প্রত্যক্ষমূলক জ্ঞান সকলটুকু আমাদিগকে নিজ প্রত্যক্ষজাত সংস্কার পুরুষানুক্রমে প্রাপ্ত হওয়া যায়। আমার পূর্বপুরুষদিগের যে প্রত্যক্ষজাত সংস্কার, আমি তাহা কিয়দংশ প্রাপ্ত হইয়াছি। আমি যে সেই সকল সংস্কার লইয়া জন্মিয়াছি, এমন নহে। তাহা হইলে সদ্য প্রসূত শিশুও সংস্কার বিশিষ্ট হইত, কিন্তু তাহার বীজ আমার শরীরে আছে, প্রয়োজন মতো সময়ে জ্ঞানে পরিণত হইবে। এইরূপে যাহা কান্তীয় মতে আভ্যন্তরিক বা সহজ জ্ঞান, স্পেন্সরের মতে তাহা পূর্বপুরুষ পরম্পরাগত প্রত্যক্ষজাত জ্ঞান। এই কথা আপাতত অপ্রামাণিক বোধ হইতে পারে, কিন্তু স্পেন্সর দক্ষতার সহিত ইহার সমর্থন করিয়াছেন যে, ইউরোপে এই মতই এক্ষণে প্রচলিত হইয়া উঠিতেছে। অনেকের কমতের পজিটিভ ফিলসফি নামক দর্শনশাস্ত্রের নামানুবাদে প্রত্যক্ষবাদ লিখিয়া থাকেন। আমাদের বিবেচনায় সেটি ভ্রম। যাহাকে ইম্পিরিক্যাল ফিলসফি বলে, অর্থাৎ লক, হুম, মিল ও বেনের মতকেই প্রত্যক্ষবাদ বলা যায়। আমরা সেই অর্থেই প্রত্যক্ষবাদ শব্দ এই প্রবন্ধে ব্যবহার করিয়াছি।